তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এনিওয়ান? একটু হাত তুললে। তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছিলে একটু আগে? ওকে, ঠিক আছে। আগের দিনকে আমরা নিউক্লিয়াস নিয়ে আলোচনা করেছিলাম। সরি, কোষের সাইটোপ্লাজম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে মূলত আমরা যেটা নিয়ে আলোচনা করব, এবার এক একটা করে সেল অর্গানিল বা কোষ অঙ্গাণু নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার মধ্যে প্রথম যে অঙ্গাণুটার নাম আসে সেটা আর কেউ নয়, খুবই গুরুত্বপূর্ণ একটা কোষ অঙ্গাণু। সেটার নাম হচ্ছে নিউক্লিয়াস। হ্যালো, কি বলছো? সাউন্ডটা আস্তে আস্তে আসছে। আমার মনে হয় তোমাদের ওখানে মাইক্রোফোনে একবার দেখো, মাইক্রোফোনে বোধহয় সাউন্ডটা একটু লো করা আছে কিনা। শুনতে পাচ্ছ? বাড়লো নাকি এখনো আসতে? আচ্ছা, ঠিক আছে। তোমাদের গলার আওয়াজটাও একটু বাড়লো। আর কম্পিউটারের স্ক্রিন থেকে ডান দিকে একটা মাইকের অপশন রয়েছে। কম্পিউটারের স্ক্রিনের নিচের দিকে ডান দিকে একটা স্পিকারের মতো অপশন দেখতে পাবে। তোমাদের যে লগ ইন করেছো যেখান থেকে, সেইখানেও গিয়ে তোমরা ডেস্কটপে ওখানেও দেখতে পারো যে মাইক সাউন্ডটা কম করা আছে না বেশি করা আছে। ওখান থেকে ওটাকে বাড়িয়ে দিতে পারো। ওকে, এরকম একটা যায় জিনিস। এই যে স্পিকার অডিও, দেখো ডান দিকে বোধহয় স্ক্রিন তো শেয়ারই আছে, তুমি আমার স্ক্রিনটা দেখতেই পাচ্ছ। এখান থেকে স্পিকারের অডিও বাড়ানো কমানো করা যায় ডান দিকে নিচের দিকে কর্নারে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি, আমাদের যেমন ব্রেন রয়েছে বা মস্তিষ্ক, সেরকম কোষেরও তুমি ধরে নিতে পারো সমস্ত সিদ্ধান্ত, বেশিরভাগ সিদ্ধান্তই কোষের মধ্যে যে নেয় সেটা হচ্ছে নিউক্লিয়াস। কেন নেয়? কারণ নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ রয়েছে। যে ডিএনএ এর কাজ কি? আমাদের কোষের বিভিন্ন কার্যকলাপকে নিয়ন্ত্রণ করা, বিভিন্ন প্রোটিন সংশ্লেষে সহায়তা করা। তো সেই কারণে নিউক্লিয়াস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই নিউক্লিয়াসের যদি গঠন দেখা যায়, এটা চারটে অংশ নিয়ে গঠিত। চারটে। কি কি? একটা হচ্ছে নিউক্লিয় পর্দা, বড় করে দেখলে। একটা হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন বা বাংলা হচ্ছে নিউক্লিয় পর্দা। সেই নিউক্লিয় পর্দার মধ্যে যেটা থাকে একটা নিউক্লিয় লাস। নিউক্লিয় লাস নামক আরেকটা হচ্ছে গিয়ে বস্তু থাকে। সেটা নিউক্লিওলাসের চারপাশে অজস্র জালের মতো, সুতোর মতো আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি নিউক্লিয় জালক বা নিউক্লিয়ার ফাইবার, যেটাকে অলসো ক্রোম্যাটিন ফাইবারও বলা হয়। আর সেই নিউক্লিয় লাস এবং নিউক্লিয় জালকগুলো ফাঁকা জায়গায় বা হাওয়ার মধ্যে থাকে না। তো সেটা একটা সান্দ্র অবস্থায় একটা কিছুর মধ্যে থাকে, যেমন সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো থাকে। ঠিক একই রকম নিউক্লিয়াসের মধ্যে একটা নিউক্লিয় প্লাজম থাকে। ওকে, যেমন সাইটোপ্লাজম, তো ঠিক সেরকমই নিউক্লিয় প্লাজম থাকে। তো এই নিউক্লিওলাস, নিউক্লিয় জালক, নিউক্লিয় প্লাজম এবং নিউক্লিয় পর্দা, এই চারটে নিয়ে হচ্ছে গিয়ে কোষ বেসিক্যালি গঠিত। এবং নিউক্লিয় পর্দাটাকে তোমরা যদি একটু ডিটেলে দেখো, নিউক্লিয় পর্দায় বেসিক্যালি এই ধরনের অজস্র পোর থাকে, পোর বা ছিদ্র। ওকে, যেটাকে বলা হয় নিউক্লিয়ার পোর আর নিউক্লিয়ার এনভেলপ। এই নিউক্লিয় পর্দার মাঝে মাঝে অজস্র নিউক্লিয়ার পোর। এই পোরগুলোর কাজ কি? এই পোরগুলো বেসিক্যালি সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসের মধ্যে বস্তুর আদান প্রদানে সহায়তা করে। ওকে, তো এই হচ্ছে। তাহলে নিউক্লিয়াসের যদি আমি কাজগুলো দেখি, বেসিক্যালি আমাদের কোষের যে গঠন সেটা নির্ধারণ করা নিউক্লিয়াস করে। কোষের যে বিভিন্ন কার্যকলাপ রয়েছে সেই সমস্ত কার্যকলাপই হচ্ছে গিয়ে নিয়ন্ত্রিত হয় নিউক্লিয়াসের দ্বারা। আর খুবই ইন্টারেস্টিং একটা, নিউক্লিওলাই তার ভেতরে
রাইবোজোম বলে যে আরেকটা কোষাঙ্গাণু রয়েছে, সেই রাইবোজোম কোষাঙ্গাণুটা আমাদের নিউক্লিওলাইয়ের মধ্যে বা নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে গিয়ে তৈরি হয়, হয়ে সেই রাইবোজোমটা নিউক্লিয় পোর্ট দিয়ে বাইরে চলে আসে। বাইরে কোথায় আসে মানে সাইটোপ্লাজমে আসে, কোষের বাইরে নয়। ঠিক আছে? তো এইটা হচ্ছে কি নিউক্লিয়াস, মানে বেসিক্যালি নিউক্লিয়াস হচ্ছে গিয়ে আমাদের জিনকে বহন করে। তার ভেতরে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম উপস্থিত থাকে, নিউক্লিয়াসের মধ্যে আমাদের ডিএনএ উপস্থিত রয়েছে, এবং কোষের বিভিন্ন কার্যকলাপ ইনক্লুডিং কোষের গঠন নির্ধারণ করে হচ্ছে গিয়ে নিউক্লিয়াস। ওকে, পরবর্তী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণুকে আবার আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আর কিছুই না, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে তোমরা হয়তো জানো, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। একটা ইলেকট্রন মাইক্রোস্কোপে টিইএম বলে একটা দেখো লাল রঙের লেখা রয়েছে, ওটার পুরো কথাটা হচ্ছে ট্রান্সভার্স ইলেকট্রন মাইক্রোস্কোপি, ইলেকট্রন মাইক্রোস্কোপ। ট্রান্সভার্স সেকশন যদি একটা দেখা হয় কোষের, সেটাকে কত বড় করে এই মাইটোকন্ড্রিয়াটাকে দেখা হচ্ছে দেখো কোষের মধ্যে। ছবিটা দেখলে মোটামুটি মাইটোকন্ড্রিয়া কখনোই এরকম দেখতে লাগে না, কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপে, মাইক্রোস্কোপের মধ্যে নিচে যদি দেখা হয়, মাইক্রোস্কোপ মানে ছোট জিনিসকে খুব বড় করে দেখাবে, তো সেই রকম একটা যন্ত্রের নিচে যদি কোষকে দেখা হয়, কোষের ভেতরে মাইটোকন্ড্রিয়াটা অনেকটা দেখো, অনেকটা জোঁক বা কেঁচোর মতো দেখতে লাগছে হয়তো তোমাদের। এটা ৮০,০০০ গুণ বড় করে তবে এরকম একটা ছবি পাওয়া গেছে। একটা কোষ কত সূক্ষ্ম ছোট আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না প্রায়, সেই কোষের মধ্যে অজস্র কোষাঙ্গাণু রয়েছে, হাজার হাজার মাইটোকন্ড্রিয়া রয়েছে, কয়েক হাজার। সেই মাইটোকন্ড্রিয়ার একটা মাইটোকন্ড্রিয়া তোমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছ। কতটা বড় করে এই ছবিটা তোলা? 80,000, ৮০,০০০ গুণ বড় করে যদি দেখা হয়, খালি চোখে আমরা যেটা দেখি, সেই খালি চোখে যতটা আমাদের দৃশ্যমানতা, সেটাকে যদি আমরা ৮০,০০০ গুণ বড় করে জুম করে দেখি, তাহলে গিয়ে মাইটোকন্ড্রিয়াকে এরকম দেখতে পাওয়া যায়। ওকে, তো মাইটোকন্ড্রিয়ার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, একটা স্পেশাল ক্যারেক্টার আছে। সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া হচ্ছে এমন একটা কোষাঙ্গাণু, মনে রাখো, যার দুটো পর্দা রয়েছে। কোষ পর্দা যেমন একটাই মাত্র পর্দা থাকে, কোষ পর্দা, কিন্তু মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনটা দুটো পর্দা নিয়ে তৈরি। সরি, একটাকে বলা হয় অন্তঃপর্দা, আর একটাকে বলা হচ্ছে বহিঃপর্দা। ইংলিশে যেটাকে বলা হয় ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, যেটা ডান দিকে দেখতে পাচ্ছ INNER, ইনার মানে ভেতরের, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। আর একটা হচ্ছে গিয়ে বাইরের স্তরটাকে বলা হয় আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। যদি ছবিতে আমি একটুখানি পয়েন্ট করার চেষ্টা করি, ধরে নেওয়া যাক এটা যদি একটা মাইটোকন্ড্রিয়া হয়ে থাকে, তার ভেতরের স্তরটা আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি, তার ভেতরের স্তরটা ব্লু দিয়ে দেখাচ্ছি। তার ভেতরের স্তরটা এরকম থাকে, এটা হচ্ছে আর একটা স্তর, এবং সেই স্তরটা মাঝে মাঝে এরকম আঙুলের খাঁজের মতো হয়ে থাকে। এটা বেসিক্যালি বলা হচ্ছে, এই নীল রঙের যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। ওকে, এটা অনেকটা আঙুলের খাঁজের মতো এরকম দেখতে হয়। ঠিক একইভাবে এটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। তাহলে কি দেখতে পেলে? মাইটোকন্ড্রিয়ার সাধারণত দুটো স্তর। তাহলে একটা হচ্ছে বাইরের স্তর। এইবার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এই যে একটা বাইরের স্তরের কথা হচ্ছে বা ভেতরের স্তরের কথা হচ্ছে, আমি যদি ছোট্ট একটু বাইরের স্তরটাকে আমি যদি চিন্তা করি, ধরে নিচ্ছি এই ছোট্ট একটা বাইরের স্তরকে আমি বড় করে দেখছি।
সেখানে দেখা যাবে ঠিক কোষের যেমন একটা দুটো স্তর ছিল, তোমাদের হয়তো মনে আছে ফ্লুইড মোজাইক মডেলের কথা বলেছিলাম, কোষের পর্দার গঠন বর্ণনা করা হয়েছিল, ঠিক সেরকম এরকম যে কোষের যে মাথাগুলো রয়েছে মানে কোষ পর্দার তার একটা ফ্যাটি টেল রয়েছে, এই যে দ্বিস্তরীয়, এর একটা উদাহরণ হিসাবে আমি হচ্ছে কি একটা ছোট্ট পোর্শন ড্র করছি করে জাস্ট বোঝানোর জন্য। ঠিক একই রকম ভাবে এদিকেও থাকবে বেশ কিছু পোলার নন পোলার হেড টেল লেজ। তো এই যে দ্বিস্তরীয় স্তরটা তৈরি হচ্ছে, এই যে দ্বিস্তরীয়, এটাই হচ্ছে গিয়ে এরকমই আরেকটা স্তর হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরটাও। সেই কারণে বলা হয় কোষের মাইটোকন্ড্রিয়ার বেসিক্যালি দুটো পর্দা রয়েছে, এটা একটা ইউনিক স্ট্রাকচার। এছাড়া প্রত্যেকটা যে কোষাঙ্গাণু রয়েছে, রাইবোজোম দেখে ধরে নাও তার একটা ইউনিক গঠন রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, ইনক্লুডিং প্রত্যেকটা কোষের যে কোষ পর্দা একদম বাইরের আবরণ, সেটাও একটাই মাত্র যে কোষ পর্দার যে গঠন, ফসফোলিপিড বাই লেয়ার, দুটো লেয়ার থাকে। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে সেটা চারটে, আউটারের দুটো লেয়ার আর ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনেরও দুটো লেয়ার। ওকে, তো এই যে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন বা অন্তঃপর্দার মাঝে যে অংশটা রয়েছে, এই যে অন্তঃপর্দার মাঝে যে আমি ডটেড অংশ কিছু দেখানোর চেষ্টা করছি, এই যে ডটেড পোর্শনগুলো, এই অঞ্চলটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল কি, এটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াল, বাংলায় খুব সম্ভবত ধাত্র, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স বা ধাত্র, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে কি আউটার মেমব্রেন, লালটা, নীলটা হচ্ছে কি ইনার মেমব্রেন। লালটা হচ্ছে কি আউটার মেমব্রেন, আমি শর্টে লিখছি, বা বহিঃপর্দা, আর নীলটা হচ্ছে গিয়ে ইনার মেমব্রেন বা মাইটোকন্ড্রিয়াল অন্তঃপর্দা। তো এই দুটো পর্দার মাঝের যে অঞ্চলটা, এই দুটো পর্দার মাঝের যে অঞ্চলটা, ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেন, সেটাকে সেখানেই বেসিক্যালি যে কোষের শক্তিঘর বলা হচ্ছে, সেইটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটিপি সংশ্লেষের ক্ষেত্রে। তো আমরা কুইকলি হচ্ছে গিয়ে সেইটাতে চলে যাই। দেখো এখানে ছবিটা দেখলে তোমরা হয়তো এবারে একটু ডিটেলে বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিক, এবারে প্রচুর এইচ লেখা রয়েছে, এনএডিএইচ লেখা রয়েছে, দেখতে খুবই কমপ্লিকেটেড একটা জটিল ছবি মনে হচ্ছে, কিন্তু তোমাদের ডিটেলে এত কিছু দেখার জন্য নয়। কিন্তু তোমরা একটা দেখো যে ইনার মেমব্রেনটা কেমন দেখতে, ডান দিকে আমার যদি কার্সারটা দেখতে পাও, তার মাঝখানের অঞ্চলটাকে বলা হয় ইন্টার মেমব্রেন স্পেস, আর একদম বাইরের দিকটা হচ্ছে কি আউটার মেমব্রেন। এটা শুধু মাইটোকন্ড্রিয়া। তার আউটার মেমব্রেনের বাইরে কি রয়েছে? এনিওয়ান? আউটার মেমব্রেনের বাইরে অঞ্চলটা কি? মাইটোকন্ড্রিয়া কিসের মধ্যে ভেসে বেড়ায়? মাইটোকন্ড্রিয়া তো কোষের ভেতরে থাকে, থেকে মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে কি প্রচুর পরিমাণে এটিপি তৈরি করা। এনিওয়ান এটিপির পুরো কথা কি? কেউ একজন? এটিপি, এটিপি, একটু জোরে। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ইয়েস, ট্রাই, ট্রাই মানে তিন, তিনটে ফসফেট থাকে অ্যাডিনোসিন গ্রুপের সাথে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সেখানেই যদি হচ্ছে কি একটা ফসফেট বেরিয়ে যায়, সেটা হয়ে যায় দুটো ফসফেটের যুক্ত থাকে, সেটা হচ্ছে কি অ্যাডিনোসিন ডাইফসফেট। মানে আমার অ্যাডিনোসিন গ্রুপ, অ্যাডিনোসিনের সাথে তিনটে ফসফেট যদি জুড়ে থাকে, একটা ফসফেট, দুটো ফসফেট, 3 নম্বর ফসফেট, তো এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ফসফেট, ফসফেট বা ফসফেট হচ্ছে কি যদি হয়ে থাকে, এখান থেকে যদি লাস্টেরটা কেটে বাদ চলে যায়, তাহলে যেটা পড়ে রইল কটা ফসফেট? একটা ফসফেট, 2 নম্বর ফসফেট, তখন হয়ে গেল অ্যাডিনোসিন ডাইফসফেট। এই 2 নম্বরটাও যদি কেটে বাদ চলে যায়, তাহলে হয়ে গেল অ্যাডিনোসিন মোনোফসফেট, এএমপি বলা হয়। অ্যাডিনোসিন মোনোফসফেট, দুটো নিয়ে অ্যাডিনোসিন ডাইফসফেট, তিনটে ফসফেট থাকলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপি নামক বস্তুটা তৈরি হয় কোথায়? মাইটোকন্ড্রিয়ার ভেতরে। মাইটোকন্ড্রিয়া কোথায় রয়েছে? কোষের নিউক্লিয়াসের মধ্যে।
এই সরি, কোষের সাইটোপ্লাজমের মধ্যে। তো কোষের সাইটোপ্লাজমে এরকম অজস্র মাইটোকন্ড্রিয়া ঘুরে বেড়াচ্ছে, যাদের কাজ হচ্ছে গিয়ে এটিপি নামক শক্তিটা তৈরি করা, কারণ কোষের মধ্যে বিভিন্ন কার্যকলাপ করার জন্য এটিপির দরকার পড়ে। ওকে, তাহলে মাইটোকন্ড্রিয়ার প্রধান ফাংশন কি? ফাংশনস অফ মাইটোকন্ড্রিয়া: এটিপি তৈরি করা। কিসের সাহায্যে? অ্যারোবিক সেলুলার রেসপিরেশন, অক্সিজেনের উপস্থিতিতেই মেনলি বলা হয় যে হচ্ছে গিয়ে যদি আমার এটিপি তৈরি করা। আর প্লে অ্যান ইম্পর্টেন্ট আর্লি রোল ইন অ্যাপোপ্টোসিস। হ্যাঁ, এইটা নিয়ে খুব কম আলোচনা হয়, অ্যাপোপ্টোসিস বা কোষের মৃত্যু। অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস কি? অ্যাপোপ্টোসিস হচ্ছে কোষ নিজে থেকে সিদ্ধান্ত নেয় যে আমার মৃত্যুর দরকার, সেটাতে সাহায্য করে লাইসোজোম নামক একটা কোষাঙ্গাণু। কিন্তু অ্যাপোপ্টোসিস হচ্ছে গিয়ে প্রোগ্রামড সেল ডেথ। সেল ডেথ মানে কোষের মৃত্যু। সেই মৃত্যুটা কিভাবে হবে? কোনো আঘাত থেকে নয়, কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আক্রান্ত করছে সেই কারণে নয়। কোষ একটা নির্দিষ্ট সময়কালের পরে তার একটা নির্দিষ্ট মৃত্যুর, আমাদের শরীরে বিভিন্ন কোষের একটা লাইফ স্প্যান রয়েছে, আয়ু রয়েছে। সেই আয়ুটা কি করে শেষ হয়ে আসছে কোষ কি করে বোঝে? কারণ মাইটোকন্ড্রিয়া বেশ কিছু প্রোটিন তৈরি করে, যে প্রোটিনটা তৈরি হওয়াটা বুঝিয়ে দেয় যে অন্যান্য কোষাঙ্গাণুগুলোকে ওই কোষের মধ্যে যেটা উপস্থিত রয়েছে যে এইবারে কোষের কার্যকলাপ ধীরে ধীরে বন্ধ করতে হবে এবং সেইভাবে কোষটার মৃত্যু ঘটবে। তো এই অ্যাপোপ্টোসিস পদ্ধতিটাতে খুবই জটিল একটা পদ্ধতি। ক্যান্সার, টিউমার বা বিভিন্ন রোগের ক্ষেত্রে এই অ্যাপোপ্টোসিস হচ্ছে গিয়ে প্রচন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পার্টিকুলারলি অনেক ধরনের নিউরোনাল ডিসঅর্ডার রয়েছে। নিউরোনাল ডিসঅর্ডার মানে স্নায়ু কোষ ঘটিত বিভিন্ন ধরনের রোগ আছে, যেটা বয়সকালে হয়। বয়সকালে আমাদের মস্তিষ্কের বিভিন্ন নিউরন হচ্ছে কি আস্তে আস্তে মারা যেতে শুরু করে বা অনেকটা ভলিউম কমে যায়। তো তার মূলত অন্যতম কারণ হচ্ছে কি বিভিন্ন কোষগুলোর ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তো সেই পার্টটা হচ্ছে কি বেসিক্যালি অ্যাপোপ্টোসিস বা প্রোগ্রাম সেল ডেথ, বা সেটার জন্য মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটা কন্ট্রোল হয় মেনলি মাইটোকন্ড্রিয়া দিয়ে। নিউক্লিয়াসের এখানে খুব কম ভূমিকা থাকে, পরবর্তীকালে নিউক্লিয়াস যুক্ত হয়, সাহায্য করে সেই পদ্ধতিটাতে কিছুটা, কিন্তু মেনলি মাইটোকন্ড্রিয়া যেমন কোষকে বাঁচিয়ে রাখার জন্য প্রচুর এটিপি তৈরি করছে, ঠিক একই রকম ভাবে কোষের কখন মৃত্যু ঘটবে আর সেটা কিভাবে ঘটবে সেটা কিন্তু নির্ণয় করা বা সেটাকে সঠিক পদ্ধতিতে চালিত করা, এটাও কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভূমিকা রয়েছে। ওকে, এবার আমি একটা পদ্ধতির নাম এখানে হচ্ছে কি দেখাচ্ছি, যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের কথা একটু আগে হয়েছে, কিভাবে এটিপি তৈরি হয়। সেই এটিপি তৈরি করার জন্য মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা চক্র চলে। কি সেই চক্রটার নাম? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। এটা হয়তো তোমরা পড়েছো বা পড়বে। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, টিসিএ সাইকেল বলা হয়, বা হ্যান্স ক্রেবের নাম অনুসারে ক্রেবস সাইকেলও বলা হয়, যেহেতু উনি এটা আবিষ্কার করেছিলেন। ক্রেবস হচ্ছে কি বিজ্ঞানীর নাম থেকে ক্রেবস। আর টিসিএটা বলা হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, কারণ এর ভেতরে যে অ্যাসিডগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি 3টে কার্বক্সিল গ্রুপ রয়েছে, তো সেই কারণে নামকরণটা অনেকটা রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে টিসিএ সাইকেল বলা হয় বা ক্রেবস চক্র বলা হয়। কি হয় এখানে বেসিক্যালি? আমাদের শরীরে তোমরা জানো এক একটা, ধরে নিচ্ছে এটা একটা কোষের মধ্যে সাইটোপ্লাজমে কি থাকে? গ্লুকোজ নামক একটি শর্করা থাকে। কি থাকে? গ্লুকোজ নামক একটি শর্করা। সেই গ্লুকোজটা আমরা কোথা থেকে পাচ্ছে? সেই গ্লুকোজটা আমাদের আসছে আমরা যে খাবারটা খাচ্ছি, শর্করা জাতীয় আমরা যে খাবারটা খাচ্ছি, সেই খাবার থেকে গ্লুকোজটা কোথায় যাচ্ছে? কোষের মধ্যে যাচ্ছে। কিসের মাধ্যমে যাচ্ছে? এটা যাচ্ছে রক্তের মধ্যে দিয়ে। রক্তের মধ্য দিয়ে বাহিত হয়ে সেই গ্লুকোজটা কোথায় যাচ্ছে? একটা নির্দিষ্ট কোষে পৌঁছচ্ছে। সেই গ্লুকোজটা একটা গ্লাইকোলাইসিস নামক পদ্ধতির মধ্যে দিয়ে যখন শরীরের এটিপি দরকার বা গ্লুকোজের খরচা করার দরকার, সে কি তৈরি করে? পাইরুভেট নামক বস্তুটি তৈরি করে। গ্লুকোজ ভেঙে কি তৈরি হয়? পাইরুভেট। পদ্ধতিটার নাম কি? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস।
সিস। তোমরা মনে রাখতে পারো একটা জিনিস, এই যে লাইসিস শব্দটা রয়েছে, লাইসিস মানে ভাঙা। তো গ্লাইকো, তার পেছনে রয়েছে লাইসিস, মানে বায়োলজিতে গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ ভাঙবে। গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন নামক আমাদের শরীরে আরেকটা শর্করা থাকে, সেটা ভাঙবে, গ্লাইকোজেনোলাইসিস। প্রোটিওলাইসিস, প্রোটিওলাইসিস মানে প্রোটিন ভাঙবে। লিপিড ভাঙা, যারা এক্সারসাইজ করছে, প্রপার ডায়েট করছে বা বিভিন্নভাবে, সেখানে কি হয়, লিপিডের ভেঙে যায়, লিপিড ভেঙে গ্লুকোজ জাতীয় বা অন্য কোনো বিভাজন পদ্ধতিতে অন্য কোনো একটা প্রোডাক্ট তৈরি করে। তো সেই পদ্ধতিটার নাম, যে পদ্ধতিতে শরীরে লিপিড ভাঙে বা ফ্যাট যেটার কথা হচ্ছে, সেটাকে বলা হয় লাইপোলাইসিস। লাইপো লিপিড, লিপিড থেকে লাইপোলাইসিস। তো লাইসিস কথাটা যেখানেই তোমরা দেখতে পাবে, মোটামুটি ধরে নিতে পারো বা পরিষ্কার ভেবে নেবে যে সেখানে কিছু একটা ভাঙার কথা বলা হচ্ছে। কোনটা ভাঙছে? ঠিক লাইসিসের আগে যেটা লেখা আছে সেই জিনিসটা। তাহলে সহজে মনে রাখার জন্য, গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ ভাঙছে। গ্লুকোজ ভেঙে কি তৈরি করছে? পাইরুভেট তৈরি করছে। এই বিক্রিয়াটা কোথায় হয়? এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের মধ্যে হয়। কোষের কোথায়, কোন অংশে হয়? কোষের সাইটোপ্লাজমের মধ্যে কি হয়? পাইরুভেট তৈরি হয়। যদি সেখানে যথেষ্ট পরিমাণে অক্সিজেন উপস্থিত থাকে, O2 অক্সিজেন যদি যথেষ্ট পরিমাণে উপস্থিত থাকে, তাহলে পাইরুভেটটা থেকে অ্যাসিটাইল কোয়ে নামক একটা যৌগ তৈরি হয়। এই অ্যাসিটাইল কোয়েটাই একমাত্র মাইটোকন্ড্রিয়ায় ঢুকতে পারে। ধরে নিচ্ছি এটা যদি মাইটোকন্ড্রিয়ার দুটো মেমব্রেন হয়ে থাকে, আর এটা যদি সাইটোপ্লাজম হয়, এই সাইডটা, এটা যদি সাইটোপ্লাজম দিক হয়, আর এটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স হয়, লিখলাম, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, তাহলে অ্যাসিটাইল কোয়েটা কোথায় ঢুকবে? সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে ঢুকবে। কে ঢুকবে? পাইরুভেট নয়, অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে বলে যে যৌগটা লেখা রয়েছে, সেইটা হচ্ছে গিয়ে ঢোকে। এই অ্যাসিটাইল কোয়েটাই বেসিক্যালি বিভিন্ন রিয়াকশনের মধ্যে অংশগ্রহণ করে এবং বিভিন্ন ধরনের যৌগ তৈরি করতে করতে আলটিমেটলি এখানে আমরা প্রচুর পরিমাণে এটিপি পাই এই টিসিএ সাইকেলে। এই পদ্ধতিটা চলতে থাকে। তাহলে এই অ্যাসিটাইল কোয়েটা এলো কোথা থেকে? এই যে অ্যাসিটাইল কোয়েটা এখানে দেখছো, এই অ্যাসিটাইল কোয়েটা কোথা থেকে এলো? এটা গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড হয়, পাইরুভেট। সেখানে যদি যথেষ্ট পরিমাণে অক্সিজেন উপস্থিত থাকে, সবাত শ্বসন সবাত শ্বসন হয়, তাহলে সেটা অ্যাসিটাইল কোয়েতে পরিণত হয়। এবারে তোমাদের হাতে পায়ে দেখবে কোনো একটা এক্সারসাইজ করলে বা কখনো কোনো কিছু হাতে করে ভারী কিছু অনেকক্ষণ ধরে ধরে থাকলে দেখবে হাত কনকন করছে বা হাতটা ব্যথা হয়ে গেছে। মানে কি, ভেতরে ল্যাকটিক অ্যাসিড নামক আরেকটা পদার্থ জমতে থাকে পেশির মধ্যে। সেটা কেন হয়? বা তোমাদেরকে যদি বলা হয় হচ্ছে গিয়ে কয়েকবার খুব জোরে জোরে দৌড়ে এসো, খুব স্পিডে, তো দেখবে আস্তে আস্তে হাঁটতে গেলে তুমি হয়তো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট হাঁটতে পারছো, জগিং করতে পারছো। কিন্তু তোমাকে যদি বলা হয় যে হাই স্পিডে কয়েকবার দৌড়তে, 4-5 বার দৌড়ানোর পরে বা 2-3 বার ডিস্টেন্সের উপরে নির্ভর করে, হয়তো 40-50 সেকেন্ড বাদেই তুমি হচ্ছে গিয়ে হাঁপিয়ে যাবে এবং তোমার হাতে পায়ে ক্লান্তি অনুভব হবে। কেন হচ্ছে এটা? তার কারণ কোষের মধ্যে তখন কি চলে? অবাধ শ্বসন চলে, অ্যানারোবিক রেসপিরেশন চলে। এই অ্যানারোবিক ব্যাপারটা কি? তখন এই গ্লুকোজটা ভেঙে পাইরুভেটটাই তৈরি হয়, কিন্তু সেখানে যথেষ্ট পরিমাণে অক্সিজেন থাকে না। এই অক্সিজেনটা যথেষ্ট পরিমাণে থাকে না। আমরা নাক দিয়ে মুখ দিয়ে যতটা নিচ্ছি অক্সিজেন, সেই অক্সিজেনটা এই পাইরুভেট নামক বস্তুটাকে অ্যাসিটাইল কোয়েতে পরিণত করতে পারে না কোষের সাইটোপ্লাজমে। কোন কোষের? পেশি কোষের। মাসেল, আমাদের যে মাসেল রয়েছে, সেই পেশি কোষের মধ্যে যে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে হবে, যেহেতু রক্তের মধ্যে দিয়ে অক্সিজেন পৌঁছচ্ছে না অতটা, কারণ আমরা খুব হাই ইন্টেন্সিটি, আমরা খুব দৌড়চ্ছি জোরে জোরে, তখন কি হয়, এই অক্সিজেনটা সেই মতো পৌঁছয় না পেশি কোষে। এবারে রক্ত মাধ্যমে যখন অক্সিজেন কম পৌঁছচ্ছে পেশিতে, পেশি কোষের ভেতরেও অক্সিজেন কম পৌঁছচ্ছে, তখন কি হয়, এই পাইরুভেট নামক বস্তুটা কনভার্ট হয়ে যায় ল্যাকটিক অ্যাসিড নামক একটা পদার্থে। ল্যাকটিক অ্যাসিড
তৈরি করে। তো শরীরের মধ্যে তখন প্রচুর প্রচুর ল্যাকটিক অ্যাসিড বাড়তে থাকে। সেটা আবার কিছুক্ষণ যদি আমরা কাজটা করা ছেড়ে দিই, আবার এই ল্যাকটিক অ্যাসিডগুলো আস্তে আস্তে পেশিকোষ থেকে বেরিয়ে যায়, তার ফলে আমাদের সেই ক্লান্তি অনুভবটা আবার কমে যায়। তো বেসিক্যালি তাহলে এটা কি হলো? তাহলে কিন্তু এখানে তোমরা কি দেখলে, এখানে তাহলে এটিপি কোথায় তৈরি হলো? মাইটোকন্ড্রিয়ার মধ্যে যদি এই রিয়াকশনটা হয়ে থাকে, এটিপিটা কোথায় তৈরি হলো? এইখানে আমি একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে কি হাইলাইট করব, এখানে একটা এনএডিএইচ বলে পদার্থ দেখো তৈরি হয়েছে। আর একটা পদার্থ দেখো এখানে ছোট্ট করে লেখা রয়েছে FADH2 নামক আরেকটি পদার্থ তৈরি হয়েছে। নিচে দেখো FADH2, এখানে দেখো NADH, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড, না NADH, NADH এর ফুল ফর্মটা আমিও সরি একদমই ভুলে গেছি। বারবার আমরা NADH বলি, কিন্তু এর ফুল ফর্মটা বিজারিত নিকোটিনামাইড, বাংলায় খুব সম্ভবত বিজারিত নিকোটিনামাইড NADH2, বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, খুব সম্ভবত। তো এইরকম একটা পদার্থ হচ্ছে গিয়ে তৈরি হয় NADH আর FADH2। তো এই NADH এর যে হাইড্রোজেনটা রয়েছে H+, এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা থেকে আর বহিঃপর্দার মাঝখানে চলে যায়। অন্তঃপর্দা আর বহিঃপর্দার মাঝখানে এই যে ম্যাট্রিক্স অঞ্চলটা রয়েছে, এই ম্যাট্রিক্স অঞ্চলটাতে জমা হতে থাকে এই হাইড্রোজেনটা। এবং সেটা একটা জটিল পদ্ধতি, খুবই জটিল পদ্ধতি। সেই হাইড্রোজেনটা যে এখানে জমা হতে শুরু করলো, তারপরে ওখানে জমতে জমতে আবার একটা বিশেষ অংশ আছে যে কি করে এই হাইড্রোজেনটাকে আবার ভেতরে ঢুকিয়ে নেয়। কি করে, একটা সময় নির্দিষ্ট সময় পরে এই হাইড্রোজেনটা যেগুলো বাইরে বেরিয়ে গেল, 1 নম্বর, ধরো 2 নম্বর, 3 নম্বর, এই হাইড্রোজেনটা কোষের মধ্যে আবার কোষে বলছি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঢুকতে শুরু করে। এবং সেই সময়তেই যে ঢোকার যে এনার্জিটা, যে শক্তিটা সে খরচা করছে, তখন একটা এডিপি তার সাথে ফসফেট যুক্ত হয়, সেটা অ্যাডিনোসিন ট্রাইফসফেটে পরিণত হয়। ভাবো মাইটোকন্ড্রিয়ার যে টিসিএ সাইকেল প্রচুর প্রচুর পরিমাণে এটিপি তৈরি করছে, মানে মাইটোকন্ড্রিয়ার এখানেই হচ্ছে কি, মানে ম্যাট্রিক্সের মধ্যে প্রচুর এটিপি তৈরি হচ্ছে, অবভিয়াসলি হচ্ছে। সেই এটিপিটা আমাদের কোষে মানে শক্তি যোগাচ্ছে, কিন্তু সেটা কিন্তু টিসিএ সাইকেলের মাঝখানের কোনো একটা স্টেপে হচ্ছে না। টিসিএ সাইকেল কিন্তু ওই এডিপি থেকে এটিপি তৈরি করছে না। টিসিএ সাইকেল, এটা একটা ধারণা রয়েছে বলার সময়, এটা ক্রেবস সাইকেল বা টিসিএ সাইকেল কি তৈরি করে? টিসিএ সাইকেল এনএডিএইচ তৈরি করে, NADH তৈরি করে বা FADH2 তৈরি করে, NADH2 FADH2 তৈরি করে। সেই NADH2 FADH2 এর যে ইলেকট্রন, দ্যাট ইজ H+, সেই ইলেকট্রনটা চলে যায় ইন্টারমেমব্রেন স্পেসে মাইটোকন্ড্রিয়া দিয়ে, ওখানে প্রচুর ইলেকট্রন জমা হতে থাকে। H+ থেকে, H+ কেন ইলেকট্রন বলা হয়? হাইড্রোজেনের কটা, হাইড্রোজেনের মাঝখানে কটা থাকে? আউটার অরবিটে ইলেকট্রন একটাই থাকে। তো হাইড্রোজেন যদি সেই ইলেকট্রনটা কোনোভাবে দান করে দেয় কাউকে, বা ইলেকট্রনটা যদি বেরিয়ে যায়, তাহলে হাইড্রোজেনের মাঝখানে নিউক্লিয়াসে কি পড়ে রইল? তোমরা হয়তো পড়েছো, একটা অ্যাটম বা পরমাণুর কি কি নিয়ে গঠিত? ইলেকট্রন, নিউট্রন আর প্রোটন। প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন নিয়ে তৈরি হয় একটা পরমাণু, ভৌতবিজ্ঞানে হয়তো পড়েছো। তো ইলেকট্রনটা যদি, যেটা নেগেটিভ চার্জ, সেটা যদি বেরিয়ে যায়, ঋণাত্মক তড়িৎ যেটাতে থাকে নেগেটিভ চার্জ, সেটা বেরিয়ে গেলে তাহলে কোষের মানে অণুটার পরমাণুটার মধ্যে কি পড়ে রইল? প্রোটন পড়ে রইল একটা, আর একটা পড়ে রইল নিউট্রন। প্রোটনের তড়িৎ আধান কি? প্রোটন বেসিক্যালি পজিটিভলি চার্জ, তো সেই কারণে H+ কে আমরা প্রোটন হিসাবে কনসিডার করি। এবং এই যে ইলেকট্রনটা H+ দান করলো, হাইড্রোজেনটা থেকে বেরিয়ে যায়, সেই ইলেকট্রনটা বেসিক্যালি এই পদ্ধতিটাতে সাহায্য করে। ওই যে মানে ধনাত্মক ঋণাত্মকের যে খেলা চলে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের আর ইন্টারমেমব্রেন স্পেসের মধ্যে, সেটা বেসিক্যালি আমাদের এটিপি তৈরি করতে সাহায্য করে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট ডাইফসফেট থেকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট করতে। কিন্তু বাকি কিন্তু তোমরা যদি দেখো, এই যে পদ্ধতিটা চলছে টিসিএ সাইকেল, কিন্তু টিসিএ সাইকেলের কোনো ধাপেতেই ডাইরেক্ট এটিপি কিন্তু তৈরি হচ্ছে না। ওকে, তো এরকম একটা জটিল পদ্ধতি হচ্ছে কি আমাদের এর মধ্যে চলতে থাকে। তো তার একটা জটিল ক্যালকুলেশনও রয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। তো মাইটোকন্ড্রিয়া কি তাহলে হেল্প করে? মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করতে হেল্প করে।
কনসেপ্টটা ধারণাটা তৈরি করার জন্য আমি বলছি মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে টিসিএ সাইকেলটা চলে বা ক্রেবস সাইকেল, তোমরা হয়তো বইতেও অনেক সময় পড়বে অবভিয়াসলি যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস সাইকেলের মাধ্যমে প্রচুর পরিমাণে এটিপি তৈরি হয়। ক্রেবস সাইকেলের কিন্তু যেটা তৈরি করে সেইটা থেকে আরেকটুখানি আরো কয়েকটা রিয়াকশন হওয়ার পরে গিয়ে এটিপি তৈরি হয়। ক্রেবস সাইকেলের যে আলটিমেট যে প্রোডাক্ট যেটা তৈরি হলো সেটা কিন্তু এটিপি নয়, এটিপিটা তৈরি হতে আরো কয়েকটা ধাপ রয়েছে। ওকে, আজকের মতো এই পর্যন্তই। আর যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক, আদারওয়াইজ ইটস অলরেডি 45-47, 4 মিনিট এক্সট্রা হয়ে গেছে। সরি, নেক্সট যিনি স্যার বা ম্যাডাম রয়েছেন, সো ইউ ক্যান লিভ। ওকে, দিস ইজ অল ফর টুডে। কিছুটা বুঝতে পেরেছো? হ্যাঁ, অনেক কিছু বলেছি কিন্তু অনেক কিছু হয়তো মাথার উপর দিয়ে গেছে, স্বাভাবিক। খুবই জটিল, অনেকগুলো রিয়াকশনের কথা হচ্ছে, গাদাগুচ্ছের অনেকগুলো নামকরণ হচ্ছে, যে নতুন নতুন গ্লুকোজ, ফ্রুক্টোজ, এনএডিএইচ, এফএডিএইচ। হ্যাঁ, কিন্তু জিনিসটা একটুখানি ধারণার জন্য তোমাদেরকে বলা হয়েছিল। ওকে, ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। দ্যাটস অল, ইউ ক্যান লিভ।